রাষ্ট্রীয় সুবিধা জমি দখল এবং মামলা বাণিজ্য করতেই আপন ভাইকে জুলাই আন্দোলনের শহীদ দেখিয়ে হত্যা মামলা করেছিলেন গোলাম মোস্তফা ওরফে মস্ত ডাকাত। যাত্রাবাড়ী থানায় মামলায় প্রধান আসামি শেখ হাসিনা সহ ৪১ জন, অজ্ঞাত আসামি করা হয় আরো ১৫০ থেকে ২০০ আওয়ামী লীগ নেতাকর্মীকে। পুলিশ বলছে তদন্ত শেষে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে এ মামলার নিষ্পত্তি হবে। তবে মানবাধিকার কর্মী মঞ্জিল মোর্শেদ বলেন, পুলিশ চাইলে দ্রুত এর সমাধান করতে পারে। ময়মনসিংহ প্রতিনিধি মোজাম্মেল খোকনের সহায়তায় আরো জানাচ্ছেন এআর বাদল। এলাকায় মস্ত ডাকাত নামে পরিচিত গোলাম মোস্তফা দুটি হত্যাসহ বেশ কয়েকটি মামলার পলাতক আসামি। ৫ আগস্টের পট পরিবর্তনের পর ডাকাতি ছেড়ে বৈষম্য বিরোধী আন্দোলনকে ব্যবহার করে ধরেন নতুন আয়ের পন্থা। হয়রানির উদ্দেশ্যে আপন ভাইকে মৃত দেখিয়ে ৩০ আগস্ট মামলা করেন রাজধানীর যাত্রাবাড়ী থানায়। এ মামলায় দুজনকে গ্রেপ্তারও করা হয়েছিল। যে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে মোস্তফা ওর ভাই সেলিমকে মৃত দেখিয়ে বৈষম্য বিরোধী এই আন্দোলনে মামলাটা করছিল। এই মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছিলেন, তাই তো? তাদের অবস্থান কি এখন? জামিনে আছে না কারাগারে? আসলে ঠিক জানি না, কারণ এটা জামিনের বিষয়ে আসে না, সম্ভবত জামিনে আছে। গণ অভ্যুত্থানের সময় ৩ আগস্ট যাত্রাবাড়ী এলাকায় তার ভাই সুলাইমান হোসেন সেলিমকে গুলি করে আসামিরা হত্যা করেন বলে এজাহারে উল্লেখ করেন মস্ত। অথচ দিব্যি বেঁচে আছেন সেলিম। এটা তাদের একটা প্ল্যান, মানে ছাত্র আন্দোলনের ৩ আগস্টে যে মামলাটা করছে, এই শুধু একটা কারণে আমার মায়েরা গুম করে হারতো। গুম করে হারলে আমি সরকারি লাশ হয়ে যেতাম। তাই আমার ওয়াইফ এবং আমার মেয়েরা যদি সরকারের কাছে যাইতো বা থানায় যাইতো যে আমার স্বামীরা মেরে ফেলছে, মেয়ে বলতো আমার বাবারা মেরে ফেলছে, তাইলে আসলে সরকার দেখতো কাগজপত্র উল্টে আমি ৩ আগস্টে মারাই গেছি, তাইলে বিচারের দিন পাইতেন। এই ভয়েতে আমার মেয়েরা আমার বাড়িতে আসতে পারতো না স্বামীর বাড়ির থেকে। এই শুধু এই প্ল্যানটা করছিল ৩ ভাই, একটা যুক্তি বুদ্ধি করে প্ল্যান করে। মস্ত হইলে একটা গ্রেপ্তারি পরোয়ানা আসামি, হ্যাঁ বাড়িতে আসে না, এরা একটা মোবাইলে প্রোগ্রাম করে পরে এই প্ল্যানটা তৈরি করছিল যে মাইরা গুম করে এলাম। এই আমরা দৌড়ে পেলাম, সরকারের কোনো দল পাবো, ওর সম্পদ আমরা দখল করে নিয়ে যেতাম। পরিবারের সদস্যরা মস্ত ডাকাতের শাস্তি চান। বিচার চাই, আমার স্বামী যে মেরে হচ্ছে এটা বিচার চাই, অন্তত জীবিত আছে এটা বিচার চাই আমরা। এ বিষয়ে জানতে মামলার বাদী মস্ত ডাকাতের ঢাকার আরকে মিশন রোডের বাসায় গেলে তাকে পাওয়া যায়নি। আর তার মেয়ে জানান ৩ মাস ধরে তার বাবা বাসায় আসেন না। তার জন্য যে একজন মানুষ ভাইকে মৃত বলবে তা কিভাবে মানবে? একজন অপরাধী অপরাধ করলে শাস্তি পাবেই। এলাকাবাসী জানান, গাড়ি চালানোর আড়ালে ডাকাতি মস্তর পেশা। যে ওই যে জমিন এর লইয়ার ঝগড়াটা লইয়া এই সেলিম সাহেবরে মেরে ফেলার প্রোগ্রাম করছিল ওরা। আন্দোলনের সময় মানে তারা মেরে ফেলছে এরকমই আমরা শুনতেছি। এলাকায় একটা আতঙ্ক চলতেছে। তো সে জীবিত আছে, আমরা চাই যে পরিপূর্ণ বিষয়টা আইনের আওতায় আনা হোক এবং এর সুস্থ বিচার করা হোক। ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সেলিমের জীবিত থাকার তথ্য ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। আমরা এলাকায় গিয়ে দেখি যে ভিকটিম আসলে মারা যায়নি, তিনি জীবিতই আছেন এবং তাকে জিজ্ঞাসায় জানা যায় যে তাদের পূর্ব থেকেই তার ওই ভাইয়ের সাথে জমি জমিনের শত্রুতা ছিল এবং এলাকায় যে ভাই বাদী হয়ে মামলা করেছে মস্ত ডাকাত নামে পরিচিত, প্রায় ১৫ বছর আগে থেকেই এলাকা ছাড়া, তার নামে আমাদের থানায় 2টা হত্যা মামলা রয়েছে, এগুলো চার্জশিট হয়ে গেছে। আর একটা চাঁদাবাজির মামলা, একটা অন্য ধারার মামলা আমাদের থানায় ছিল। পুলিশের হাত ঘুরে মামলা এখন টিভিতে। যে ব্যক্তি জীবিত সেই ব্যক্তি নিজে এসে আপনাদেরকে বলছে যে আমি মরি নাই, আদালতে গিয়ে বলছে। ঠিক আছে, তাত্ত্বিকভাবে আমরা প্রাথমিকভাবে ধারণা করতেছি এটা তার ভাই, কিন্তু আমরা কনফার্মলি ডিএনএ টেস্টের রিপোর্ট পাওয়ার পরে বলতে পারবো। আমরা বুঝতে পারছি, কিন্তু আমাদের বিজ্ঞান ভিত্তিক প্রমাণ ছাড়া তো কোনো কিছু বলা যাচ্ছে না। ডিএমপির ডিসি মিডিয়া তালেবুর রহমান বলেন, তদন্ত শেষেই মুক্তি মিলতে পারে ভুক্তভোগীদের। যাকে মৃত দেখানো হয়েছে, হ্যাঁ, এটা তো মামলা তদন্ত হবে। তদন্ত হওয়ার সময় এরকম যদি কোনো ইস্যু আসে, সেটা
বিবেচনা করা হবে। যে কেউ একজনের নামে মামলা করে দিল বা মৃত দেখাই দিল, সাথে সাথে সে মৃত হয়ে গেল, তা কিন্তু নয়। তদন্তের ক্ষেত্রে যে লেখাগুলো লিখেছে বাদী, বাদীর যে কথার সত্যতা সেটা প্রমাণ করার জন্য তো তদন্ত, তাই না? সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও মানবাধিকার কর্মী মঞ্জিল মোর্শেদ বলেন, পুলিশ চাইলে জীবিত ব্যক্তিকে আদালতে হাজির করিয়ে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা চাইতে পারে। বৈষম্য বিরোধী সুযোগ নিয়ে ওনার তো আর এখন ডাকাতি করতে হয় না, ডাকাতির যে ইনকাম তার চেয়ে অনেক বেশি ইনকাম উনি এখান থেকে করতে পারবেন। এই জন্যই উনি ডাকাতি বাদ দিয়ে মামলা করার পরিকল্পনা নিয়েছেন। একটা মামলা করলে 200-400 লোককে করলে, আপনার আসামি করলে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা আদায় করা যায়। অতএব উনি তো একটা ভালো পদ্ধতি নিয়েছেন, যেহেতু এই হাতিয়ারটা খুব ব্যবহার হয় এবং এই হাতিয়ারের ব্যাপারে সরকারও বলেছে যে মিথ্যা মামলা, কিন্তু দেখেন আদালত কিন্তু আগাম জামিন দেওয়ার পরেও আদালত কিন্তু তাদেরকে জেলা জজ থেকে তাদেরকে মুক্তি দেওয়া হয় না, জামিন দেওয়া হয় না। এটি হলো আমাদের একটা চরম দুর্ভাগ্য যে আজকে এমন একটা পরিস্থিতির মধ্যে মানুষ পড়েছে যে বৈষম্যের কথা বললেই বা সবকিছু ক্লোজ হয়ে যায়। তার ন্যায় বিচার পাওয়ার কোনো অধিকার নাই, তার কোনো মানবাধিকার নাই, এবং মিথ্যা হলেও তাকে এই শাস্তির মধ্যে পড়তে হবে। আমাদের বিচার বিভাগের অবস্থানটা এইরকমই আমরা দেখতে পাচ্ছি। বৈষম্য বিরোধী মামলা অনেকের অবৈধ আয়ের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে বলেও মনে করেন এই সিনিয়র আইনজীবী। বৈষম্য বিরোধী মামলা দেখলে পরে অনেকেরই আবার একটু অ্যালার্জি হয়ে যায়, একটু গায়ে জ্বর এসে যায় যে এখানে হাত দেওয়া যাবে না, কিছু করা যাবে না। কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে ম্যাক্সিমাম মামলাই হলো এটা একটা তামাশা, একটা ভুয়া মামলা, হয়রানিমূলক মামলা, চাঁদাবাজির মামলা। এটা আইনজীবীরা বলছে, সরকার বলছে, তারপরে সুশীল সমাজ বলছে, রাজনৈতিক দলগুলো বলছে, কিন্তু দেখেন কোনো প্রতিকার নাই। প্রতিকারটা দিবে কে? প্রতিকারটা তো দিবে আদালত, কিন্তু আদালতের কাছ থেকে কোনো প্রতিবাদ মানুষ পাচ্ছে না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা কেন হচ্ছে এটা একটু খতিয়ে দেখা দরকার। আর বাদল, RTV, ঢাকা।